নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাজে কথা, ছেঁড়া বার্তার জগতে আরেকবার আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আপনাদের জানাই সুস্বাগতম। কথাবার্তায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার কথাবার্তা যদি আপনাদের মনোপুত হয় তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন, পরবর্তী পোস্ট এর খবর আপনি পান। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে কথাবার্তা আজকে আপনাদের সঙ্গে আমার হবে, তা আপনাদের আপাতভাবে মনে হতে পারে খুবই কমন, খুবই জানাশোনা, খুবই সাধারণ। আমরা কথাবার্তা শুরু করি, তারপর আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে কেন এই কথাবার্তা বলছি, কী তার উদ্দেশ্য। দেখুন, আমরা মাঝে মাঝেই ঋতু পরিবর্তনে বা অন্য কোনো কারণে ব্যাধিতে আক্রান্ত হই। যদি সেই ব্যাধি খুব আগ্রাসী ভূমিকা নেয় তবে আমরা চিকিৎসকের পরামর্শ নিই, তার প্রেসক্রিপশন, তার ব্যবস্থাপত্র আমরা মেনে চলি। সেখানে যা ঔষধ, যা পথ্য লিখে দেওয়া থাকে তা আমরা মানি এবং সুস্থ হই। কিন্তু যদি সে ব্যাধি মারাত্মক আগ্রাসী না হয় তবে আমরা আর চিকিৎসকের পরামর্শ নিই না। আমরা নিজেরাই ওষুধের দোকানে গিয়ে নাম জানা, তার প্রতিক্রিয়া জানা ওষুধ কিনে নিই এবং সেবন করি। এমনকি যদি এই ওষুধ অ্যালোপ্যাথি হয় তবে অনেকেই এই ওষুধের সাথে কোনো অ্যান্টাসিড খান না। এমনকি এই ওষুধের যে একটা কোর্স হতে পারে, একটা ধারাবাহিক থাকতে পারে, তাও মেনে চলি না। উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। মনে করা যাক আমার জ্বর হয়েছে, আমি সঙ্গে সঙ্গে বুঝলাম জ্বর হয়েছে, জ্বর হয়েছে 2 ডিগ্রি, 102 ডিগ্রি, সুতরাং আমি এর ওষুধ জানি। আমি ওষুধ দোকানে গেলাম, প্যারাসিটামল কিনলাম একটা বিশেষ পাওয়ারের, ধরুন 650। প্যারাসিটামল কিনে আমি 2টি খেলাম, জ্বর চলে গেল, আমি আর খেলাম না। অর্থাৎ সেই ওষুধের যে কোর্স আমি করলাম না। আপাতভাবে, আপেক্ষিকভাবে আমার যে সংকট, যে ব্যাধি দেখা দিয়েছিল তার নিরাময় হলো। কিন্তু আসল ব্যাধি সারল কি? জ্বর তো কোনো ব্যাধি নয়, জ্বর তো লক্ষণ, সিমটম। জ্বর তো অন্য কারণে হয়। উদাহরণস্বরূপ বলতে পারি পেট গরম হলে জ্বর হয়, আরো নানা কারণ থাকতে পারে। সেই ব্যাধিটির চিকিৎসা না করে আমরা প্যারাসিটামল খেয়ে জ্বর থেকে মুক্ত হলাম এবং আমাদের নিত্যকার কাজে বেরিয়ে পড়লাম। আমরা ভাবলাম আমি সুস্থ হলাম, কিন্তু হলাম না। চিকিৎসকরা অনেক সময় অ্যান্টিবায়োটিক ওষুধ দেন, অ্যান্টিবায়োটিক খেয়ে আমরা তাৎক্ষণিকভাবে সুস্থ হই। আসল রোগ হয়তো দূর হয় না যদি তা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হয়। কিন্তু চিকিৎসার মতান্তরে, অর্থাৎ অন্যান্য পদ্ধতির যে চিকিৎসা, তারা বলেন যে আপাত রোগকে আপাতভাবে সারাবেন না, ভেতরে ঢুকুন, কি হয়েছে, কি বিষয়, সংকটটি কি জানুন, তারপর চিকিৎসা করুন। এইভাবে আমরা ব্যাধিকে চিকিৎসা করে থাকি। আপনাদের মনে হতে পারে যে আমি যে বিষয়ে কথাবার্তা বলবো তা কি এই চিকিৎসা পদ্ধতি? তাহলে আপনি যা বললেন তা তো সবই আমাদের জানা, নতুন কি কথা, কি নতুন কথাবার্তা? না, আমি ধান ভানতে শিবের গীত গাইছি না, সত্যি কথা। আমি অন্য বিষয়ে কথাবার্তা বলবো।
যার সাথে এই ভূমিকাটির একটি সম্বন্ধ, একটি সাদৃশ্য আপনি খুঁজে পাবেন পরে। এখন আপনি মনে হচ্ছে দুর্বোধ্য লাগছে। আসল কথাবার্তায় আসি। মনে করুন আমরা যখন আমাদের অঞ্চলে, আমাদের সমাজে আমরা কোনো আইন বিরুদ্ধ কাজ করার ফলে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির দ্বারা উপদ্রুত হই, তখন আমরা কি করি? যখন ওই উপদ্রব থেকে রেহাই পাবার কোনো উপায় আমাদের না থাকে, কোনো রাস্তা আমাদের না থাকে, এবং এমন কোনো রাস্তা আমরা অবলম্বন করতে পারি না যেটা আইন বিরুদ্ধ হয়ে যাবে, তখন আমরা কোথায় যাই, কি করি, কিভাবে মুক্তি পাই? আমরা প্রশাসনের দরবারে যাই, পুলিশের কাছে যাই, পুলিশ। সেখানে গিয়ে যদি যে আমাদের উপদ্রব করছে, যে আমাদের জীবনকে অতিষ্ঠ করছে, অস্থির করছে, অশান্ত করছে, তার নাম ধাম পরিচয় ইত্যাদি না জানি, তবে আমাদেরকে একটি জিডি করতে হয়, যাকে বলা হয় জেনারেল ডায়েরি। সেটি আমি যেই রেজিস্টার করি থানায় গিয়ে, পুলিশ স্টেশনে গিয়ে, সঙ্গে সঙ্গে পুলিশের উচিত বিষয়টি তদন্ত করা, কিন্তু জিডিকে, জেনারেল ডায়েরিকে, প্রশাসন সাধারণত মূল্য দিয়ে থাকে না। কারণ অপরাধী অজ্ঞাত কুলশীল। পুলিশের হাতে এত সময় থাকে না যে এ সমস্ত বিষয়ে সে তদন্ত ভার গ্রহণ করে তদন্ত কাজ চালাবে। আর যদি আমি অপরাধীর নাম, ঠিকানা, পরিচয়, তার সমস্ত কিছু শাকিন ঠিকানা জানি, তার ওয়্যার অ্যাবাউটস জানি, এবং সে যে উপদ্রব করছে তার প্রমাণপত্রও আমার কাছে আছে, এমন যদি হয়, তবে আমরা প্রশাসনের কাছে এফআইআর করি। এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এই এফআইআর রিপোর্টটি পেলে প্রশাসন অনেকটা বাধ্য হয় অপরাধীকে গ্রেপ্তার করতে। গ্রেপ্তার করা হয়, তাকে 24 ঘন্টা হয়তো পুলিশের হাজতে রাখা হয়, এবং 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে উপস্থিত করতে হয়, তার বিচার হয়, শাস্তি বিধান হয়, হয়তো 6 মাস জেল কি 6 বছর। কিন্তু আমার মনে হয় যে প্যারাসিটামল খেয়ে বা অ্যান্টিবায়োটিক খেয়ে বা ইত্যাদি আপাত আপেক্ষিক ঔষধপত্র সেবন করে যে প্রতিরোধক ব্যবস্থা আমি নিচ্ছি, তা ব্যাধি থেকে সারাতে যেমন পারে না, তেমনি অপরাধীকে আদালত থেকে শাস্তি দিয়ে দিচ্ছে। এই শাস্তি দেওয়া প্রতিরোধক মাত্র, ব্যাধি নিরাময় হয় না, মূল ব্যাধি উৎপাটিত হয় না, তা থেকে যায়, তা রয়ে যায়। সুতরাং আমরা যখন কোনো সামাজিকভাবে উপদ্রুত হই, তখন আমরা প্রশাসনের দরবারে যাই, এবং অনেক ক্ষেত্রে যেতে আমরা বাধ্য থাকি, কারণ তো সেটাও আইন বিরুদ্ধ। মনে করুন আমার ঘরে চুরি হয়েছে, আমি প্রশাসনকে জানালাম না, আমি ভাবলাম কোনো ফল নেই, বেকার ওখানে গিয়ে লাভ নেই, আমি জানালাম না, কিন্তু ব্যাপারটি জানাজানি হলো, প্রশাসন জানতে পারলো, সে কিন্তু আমাকে এসে নানা প্রশ্ন করতে পারে, আপনি অপরাধ ঘটেছে, আমাদের জানাননি কেন? আমায় তার কৈফিয়ত দিতে হবে। তা এই প্রশাসনের কাছে যাওয়া, প্রশাসন মারফত আদালতে যাওয়া, তারপর তার শাস্তি বিধান হওয়া, এগুলোকে আমরা ধরতে পারি প্রতিরোধক বা অ্যান্টিবায়োটিক বা প্যারাসিটামল। তাহলে প্রতিষেধকটি কি? আপনারা জানেন প্রতিষেধক গ্রহণ করতে হয় রোগ আক্রমণ করবার পূর্বে। ছোট্ট শিশুদেরকে প্রতিষেধক দেওয়া হয়, ভ্যাকসিন খাওয়ানো হয়, কিছু হয় ইনজেকশনে, এবং প্রায় 15 বছর বয়স পর্যন্ত
তাদের ভ্যাকসিন দেওয়ার নিয়ম চালু আছে, তবে তার বহু ব্যাধি শরীরে বাসা বাঁধতে পারে না। উদাহরণ ধরুন, একটি অত্যন্ত ক্ষতিকর রোগ পোলিও। ভারতের মধ্যে পোলিও ভ্যাকসিন, পোলিও প্রতিষেধক এত পরিমাণে প্রচার বিজ্ঞাপন করে শিশুদেরকে খাওয়ানো হচ্ছে যে প্রায় এই পোলিও ব্যাধিটি লুপ্ত আজ। সুতরাং আমাদের সামাজিক যে অপরাধগুলো ঘটে, যা আমাদের জীবনকে অশান্ত করে, অস্থির করে এবং আমরা বিরক্ত হই, উত্তক্ত হই, তা থেকে মুক্তি পাবার প্রতিষেধক কিছু আছে কি? না, আমাদেরকে প্রতিরোধক ব্যবস্থাই নিতে হবে। সেই পুলিশের কাছে যেতে হবে, সেই জিডি বা এফআইআর করতে হবে, আদালতে যেতে হবে, শাস্তি বিধান হবে। এইটি অবলম্বন করব। কোনটি আমরা করব, এই বিষয়ে একটি গল্প, একটি কাহিনী আপনাদের সাথে আমি শেয়ার করব আজ কথাবার্তায়। বলছি কাহিনী, বলছি গল্প, কিন্তু গল্প হলেও সত্যি। একবার একটি অঞ্চলের মানুষরা, শান্তিকামী মানুষরা, সুশীল পরিবারের মানুষরা লক্ষ্য করলেন তাদের অঞ্চলে, তাদের পাড়াটির মধ্যে নানা বাঁকের মুখে বা মোড়ের মাথায় কিছু উঠতি বয়সের ছেলে, 17, 18, 19, 20, তারা বাঁশের বেঞ্চ বানিয়ে সেখানে বসে গল্পগুজব করা শুরু করছে। এটা একটা ধরন শুরু হয়েছে। প্রথম তা মন্দ লাগেনি। বসে আছে, শীতের রোদে বসে আছে, গরমের ছায়ায় বসে আছে। তাদের মধ্যে অঞ্চলের ছেলে আছে, বহিরাগতও আছে। এটাকে ক্ষতিকর বলে কেউ মনে করেনি। কিন্তু ধীরে ধীরে এই ছেলেদের মধ্যে নানা রকম কার্যকলাপ লক্ষ্য করা গেল। প্রথম কার্যকলাপ, তার ওখানে বসেই বয়স্কাদের সামনেই ধূমপান শুরু করলো। তারপর ওখানে হই হল্লা করে, হাসাহাসি করে মানুষকে দৃষ্টি আকর্ষণ করতে লাগলো। তারপরে তারা ওই অঞ্চলে যে মেয়েরা স্কুলে যায় বা এমনকি কলেজে যায়, তাদেরকে উত্ত্যক্ত করতে লাগলো। নানা রকম বাঁশি বাজানো মুখ দিয়ে নানা রকম মন্তব্য ছুড়ে দেওয়া ইত্যাদি করতে শুরু করলো। অবশেষে তাদের মধ্যে দেখা গেল কেউ কেউ নেশাকর পানীয় সেবন করছে, নেশাকর অন্যান্য ধূমপান কি করছে জানা যাচ্ছে না, এবং তারা হই হল্লার তাদের বেড়ে যাচ্ছে। কারণ তারা বুঝতে পারছে আমরা যেটা করছি এর বিরুদ্ধে প্রতিবাদ করবার কেউ নেই। এই অঞ্চলটি শান্ত, স্নিগ্ধ। এর ফলে তারা অনেক বেশি প্রশ্রয় পেয়ে যাচ্ছে। অনেকেই ভয় পাচ্ছেন যে কোনো মুহূর্তে আমাদের বাড়ির মেয়েটির উপর আক্রমণ হবে। অনেকে ভাবছেন আমার বাড়িতে কোনো মেয়ে নেই, এ বিষয়ে আমার মাথা না ঘামালেই চলবে, কারণ আমি এর দ্বারা উপদ্রুত নই। এমতাবস্থায় ওই অঞ্চলের এক অধ্যাপক, যিনি বেশ সমাজ সচেতন, তিনি বিষয়টি নিয়ে তার এক পরিচিত ব্যক্তির সাথে কথা বলেন। সেই ব্যক্তিটি বলেন যে আপনি আমার সঙ্গে চলুন, আমি আমার পরিচিত এক আইনজীবী আছেন, এক উকিলবাবু আছেন, তার সাথে পরামর্শ করি কি ব্যবস্থা করা যায়, উপায় কি মুক্তির। তারপর তারা একদিন ঠিক করে সেই আইনজীবীর কাছে যান। আইনজীবী মন দিয়ে সমস্ত কথা শোনেন। অধ্যাপক বলেন, আপনি একটি বিধান দিন, কি করতে পারি আমরা, কি করলে আমাদের মুক্তি হয়, আমরা আবার শান্তি পাই জীবনে। আইনজীবীটি বলেন, আপনাকে আমি 2টি প্রেসক্রিপশন দিতে পারি, আপনি একটি পছন্দ করে নেবেন। বলুন
কি আপনার ব্যবস্থাপত্র? প্রথমে আপনি আমাকে একটি লিখিত কাগজ দেবেন, তাতে পাড়ার কিছু অধিবাসীর সই নেবেন, আমাকে দেবেন। আমি পুলিশকে মাধ্যম করে, প্রশাসনকে মাধ্যম করে এক সুন্দর সকালে ওদেরকে তুলে নিয়ে আসবো এবং থানায় ফেলে বেদম প্রহার করব, তারপর ছেড়ে দেব। এটা একটা প্রতিরোধক ব্যবস্থা, তো করতে পারি, আমি সহজেই করতে পারি। এই জন্য আমার 7 দিন সময় লাগবে না। এমনকি ওদের মধ্যে কারো কারোর অপরাধ সাব্যস্ত হলে তার জেল হাজত হতে পারে, সে ব্যবস্থাও করতে পারি যে ওরা যেন রাতারাতি বেরিয়ে না আসে, বেশ মাস 6 ওদের যেন জেল হাজত হয়। এই একটি। তবে মনে রাখতে হবে এই পদক্ষেপ নেওয়ার পর যে ওরা ছিল একটি পাড়ার মধ্যে ছোট ছোট অপরাধ করবার মানুষ। যেই মুহূর্তে ওরা পুলিশের মারধর খাবে, ওরা বিখ্যাত বা কুখ্যাত হবে, তখন ওদের সঙ্গে পরিচয় হবে আরো উচ্চ স্থানীয়দের, যারা এই জগতের অধ্যাপক, শিক্ষক, প্রশিক্ষক। আর যদি একবার তারা জেল হাজত যায়, তবে নিজেরাই অধ্যাপক হয়ে বেরিয়ে আসবে, কারণ সেখানে বিস্তর সংখ্যক অপরাধী বেরিয়ে এসে আপনাকে তো রেহাই দেবে না। প্রশাসন তো আপনাকে চিরকালের জন্য নিরাপত্তা দেবে না। এটা তো চিরস্থায়ী বন্দোবস্ত হতে পারে না যে বারবার প্রশাসন আপনাদের পাড়ায় আসবে এবং এই সমস্যার সমাধান করবে। তাদের বহু কাজও আছে। এই অধ্যাপক ভদ্রলোক খুব বোকা হয়ে গেলেন। আপনি একটি প্রতিরোধক ব্যবস্থা বললেন, আপনিই তার বিরুদ্ধতা করছেন, তাহলে আমরা কি করব? আপনি যে কথা বললেন সেটা সত্য কথা। ওরা যখন জেল হাজত থেকে বেরিয়ে আসবে, ওরা 4 গুণ শক্তি সঞ্চয় করে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। আমরা কি ওদের সঙ্গে জুঝতে পারি? আমরা পরিবার নিয়ে থাকি। আইনজীবীটি বললেন, আপনাকে আমি আরেকটি পথ দিতে পারি, দেখুন তা পছন্দ হয় কিনা। হ্যাঁ বলুন, কি পথ? যে আপনি আজকে ফিরে যান, ওদের কথা এখন মাথায় রাখবেন না, পরে আগামী শনিবার দিন আপনি একটি আবেদনপত্র লিখুন আপনার অঞ্চলের অধিবাসীদেরকে উদ্দেশ্য করে এবং তার ফটোকপি করুন। প্রত্যেক বাড়িতে ওই ফটোকপি একটি করে দিন। তাতে লেখা থাকবে, আমরা আগামী রবিবার আমাদের অঞ্চলের নর্দমা রাস্তা পরিষ্কার করতে নামব। আপনি নিশ্চয়ই জানেন আপনাদের অঞ্চল যদি পুরসভা অন্তর্গত হয় বা পঞ্চায়েত, তারা নিয়মিত কাজ করে না। আপনাদের অঞ্চল আবর্জনায় পূর্ণ, নর্দমা দিয়ে জল যায় না, সমস্যা আছে, পুরো সমস্যা আছে। ফলে পুরসভার কাছে আবেদনপত্র না দিয়ে দায়িত্বটা আপনি গ্রহণ করুন, আপনারা গ্রহণ করুন। অধ্যাপক ভদ্রলোক খুব হতাশ হলেন এবং তিনি পাল্টা বললেন, আপনি কি মনে করেন যে আমি একজন অঞ্চলে থাকি অধ্যাপক মাত্র, কোনো ব্যক্তিত্ব নই, কোনো রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন লোক নই, আমি আবেদনপত্র দেব আর সবাই সুরসুর করে রোববার দিনকে অঞ্চল সাফ করতে বেরিয়ে পড়বে? কি হয়? এ কোনোদিন কোথাও হয়েছে? আইনজীবী বললেন, আমি জানি আপনাকে পরের রোববার লোক আপনি পাবেন না, কিন্তু আপনি থেমে থাকবেন না। আপনি একা হাতে ঝাঁটা কোদাল নিয়ে নেমে পড়বেন এবং আপনার বাড়ির সামনে তো বটেই, আপনার বাড়িতে ঢুকতে ডান দিক বাদিক যে দুটো বাড়ি পড়বে, সেই বাড়ি দুটোর সামনেটাও আপনি সাফ করবেন, পরিষ্কার করবেন। কারোর দিকে না তাকিয়ে, কাউকে কিছু না বলে, কারোর সমালোচনা না করে শান্তিপূর্ণভাবে আপনি পরিষ্কার করে রোববারের কাজ গুটিয়ে ফেলবেন। পরের শনিবার আবার আবেদনপত্র দেবেন। দেখবেন 2-3টি রোববারের পর আপনার পাশে এসে দাঁড়িয়েছে ওই আপনার বাড়ি ঢুকবার ডান দিক এবং বাদিকে যারা থাকেন সেই বাড়ির মানুষ। এবং এইভাবে আপনি
অচিরেই দেখবেন পাড়ার অধিকাংশ মানুষ নেমে আসছে রোববার দিন অঞ্চল পরিষ্কার করবার জন্য, এবং আপনার অঞ্চল সেজে উঠছে, সুন্দর পরিষ্কার হচ্ছে, সকলে ভালো লাগছে। যে পাড়ায় ঢুকতে তাদের বিরক্তি লাগতো, আজ তাদের ভালো লাগবে, কারণ পরিচ্ছন্নতা তাদের নিজের হাতেই ঘটেছে। পুরসভা অবাক হবে, বিস্মিত হবে, বা পঞ্চায়েত। আপনি কোনো দিকে তাকাবেন না, আপনার ময়লা আপনি পরিষ্কার করুন। কেউ আপনার হয়ে যেমন খেয়ে দিতে পারে না, আপনার খাদ্য আপনাকেই গ্রহণ করতে হয়, আপনাকে খেতে হয়। যেমন করে আপনার দুঃখ, সেই দুঃখে কেউ কেঁদে দিতে পারে না, কান্না আপনারই ব্যাপার, কারণ দুঃখ আপনার। ঠিক তেমনি আপনার সংকট আপনি নিরাময় করুন। দেখবেন একটা সময় আসবে আপনার পাড়া সুন্দর হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে। তারপর ভাববেন ওই যে পাশের বেঞ্চে বসা ছেলেগুলো, তাদের কথা দেখবেন, ভাববার জোর পাবেন। কারণ মনে রাখবেন, শরীরে যখন কোনো ব্যাধি বাসা বাঁধে, তার জন্য ব্যাধি দোষিত বটেই, যার শরীরে বাসা বাঁধছে সেও দোষী। সে ওই ব্যাধির প্রবেশ করবার পথ সুগম করে দিচ্ছে তার জীবনের উচ্ছৃঙ্খলতা দিয়ে। ঠিক তেমনিভাবে আপনাদের অঞ্চলে ছেলেগুলো যে এসে অমনি উৎপাত করছে বা আরো অধিক উৎপাত করবে, নিশ্চয়ই আপনারা নিজেদের অঞ্চলকে নিরাপত্তা দিতে পারেননি। আপনারা ওদের প্রবেশের পথ সুগম করে রেখেছেন। উদাহরণ নিন, ভারতবর্ষে যে বাইরে থেকে নানা শক্তি বারবার এসে আমাদের শাসন করেছে, শোষণ করেছে, পীড়ন করেছে, যাকে আমরা বলি ইনভেশন, তার 50% শতকরা 50% দায়িত্ব আমাদের। ভারতবাসী এবং এখানকার যারা মুরব্বী ছিলেন, মোড়ল ছিলেন, প্রধান শ্রেণীয় ব্যক্তি ছিলেন, বা যে দল গোষ্ঠী ছিল, তারা এমন জীবন যাপন করত যার ফলে ওই সমস্ত বহিরাগত শক্তির এই দেশের অভ্যন্তরে ঢোকা এবং যথেচ্ছাচার করার পথ সুগম ছিল। আপনি সেই পথটি আগে বন্ধ করার চেষ্টা করুন, সবচেয়ে আগে এটা করণীয়। ওষুধ খাবো, অবশ্যই বাধ্য হয়ে খাবো, আমার অজ্ঞাতে ব্যাধি বাসা বাঁধলে, কিন্তু ব্যাধিকে আগেই রুখে দিন প্রতিষেধক নিয়ে, প্রতিরোধক নয়। ইংরেজিতে একটি কথা চালু আছে, একটি প্রবচন চালু আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রতিষেধক নিরাময়ের থেকে অনেক ভালো। আপনি প্রতিষেধকের কথা ভাবুন, নিরাময় পরের প্রশ্ন। এই পরামর্শ নিয়ে অধ্যাপক ফিরে গেলেন। তার মনে হলো না এতে কোনো কাজ হবে। তিনি পরিষ্কার নিশ্চিত তিনি যে এই যোজনা সফল হবে না। আর এই অধ্যাপকের সঙ্গে ওই আইনজীবী সাক্ষাৎ হয়নি। আইনজীবী তার ব্যস্ততায় ভুলে গেছেন কে তার কাছে এসেছিল, কারণ তার কাছে নানা মানুষ নানা পরামর্শের জন্য আসে, নানা উপায় অন্বেষণ করে, তিনিও ভুলে গেছেন। এইভাবে কেটে গেছে 3টি বছর, হয়তো হুবহু 3 বছর নয়, 4 বছর হতে পারে, কম বেশি। হঠাৎই এই আইনজীবীর মাথায় কিভাবে এই অধ্যাপকের স্মৃতিটা উদ্ভূত হলো। আইনজীবীর মনে পড়লো এক ভদ্রলোক এরকম একটি সংকট নিয়ে এসেছিলেন, সমস্যা নিয়ে এসেছিলেন, তার খবর কি হলো তাদের? আমার দেওয়া ব্যবস্থাপত্র তারা গ্রহণ করলেন কি? কিন্তু ভদ্রলোকের নাম তিনি শুনেছিলেন, ভুলে গেছেন, তার ঠিকানা শুনেছিলেন, ভুলে গেছেন, কিচ্ছু মনে নেই। তখন ওই ভদ্রলোককে তিনি যোগাযোগ করেন যে এই অধ্যাপককে তার কাছে নিয়ে এসেছিলেন। তারকে মাধ্যম করে
একদিন রবিবার সকালবেলা আইনজীবী প্রাতঃভ্রমণ করতে করতে এই অঞ্চলে ঢুকে পড়েন। ঢুকে পড়ে তিনি বিস্মিত যে একটি সুন্দর স্বর্গীয় পরিবেশের পাড়া। রাস্তার দুপাশ দিয়ে দেবদারু গাছের সারি, তার গোড়ায় বেড়া দেওয়া সুন্দর ফুল গাছের কেয়ারি করা, চমৎকার সুদৃশ্য। নর্দমাগুলো দিয়ে কুলকুল করে জল বাইছে, কোথাও কোনো জ্যাম নেই, কোথাও জল জমা নেই, রাস্তাঘাট পরিচ্ছন্ন, ঝকঝক তকতক, একটি স্বর্গীয় অঞ্চল। আইনজীবী এটাও ভাবলেন যে আমি যে অঞ্চলে থাকি তাও তো এত পরিচ্ছন্ন নয়, এটা কি করে হলো, কি করে সম্ভব হলো? তো অভাবিত, অভাবনীয়, পুরো সবাই কাজ করেছে বিশ্বাস করি না। কেননা তাহলে অন্যান্য কয়েকটি অঞ্চল তো হতো, তা তো হয়নি। এই অঞ্চলটি এরকম ছবির মতো হলো কেমন করে? খোঁজ করে করে তিনি ভদ্রলোকের বাড়ি গিয়ে পৌঁছলেন। ভদ্রলোক কিন্তু আইনজীবীকে ভোলেননি, তিনি দেখেই চিনতে পারলেন এবং তাকে সম্ভাষণ করে ভেতরে নিয়ে এলেন। চা খাওয়া হলো, কথাবার্তা হলো, নানা আলোচনা হলো, হাসাহাসি হলো। তারপর আইনজীবী প্রশ্ন করলেন যে এমনটা হলো কি করে আপনাদের অঞ্চলে? দুর্লভ পরিবেশ। অধ্যাপক আইনজীবীকে নমস্কার জানিয়ে বলল, তিনি বললেন, যেহেতু আপনার ব্যবস্থাপত্র কাজ করেছে, 4-5 বছরে এমন কাজ করেছে। হ্যাঁ, কাজ করেছে, সত্যি সত্যি কাজ করেছে। আমরা উপকার পেয়েছি। আজ আমাদের পাড়া এরকম সেজে উঠেছে। ও, আমি এমনটা ভাবিনি, এতটা হয় ভাবিনি। আপনারা তো অসাধ্য সাধন করে ফেলেছেন, আইনজীবী বললেন। আইনজীবীও বললেন, যে সমস্যাটি নিয়ে আপনারা গিয়েছিলেন আমার কাছে, ওই রাস্তার বাঁকে বাঁকে বাঁশের বেঞ্চ, তাতে ছেলেদের আড্ডা, কোলাহল, হইহল্লা, হুল্লোড়, সেই বাঁশের বেঞ্চ, তাদের কি খবর? অধ্যাপক ভদ্রলোক বললেন, ওদের কথা না মনে নেই। আমরা কাজে এত ব্যস্ত ছিলাম, না পেরেছি আপনাকে এই কথা জানাতে, না পেরেছি ওদের কথা ভাবতে। ওরা যে কোথায় গেল, কি হলো, আমরা জানি না। কিন্তু আপনি আজ বলছেন এখন মনে পড়ছে, বাঁশের বেঞ্চ নেই। কয়েকটা বর্ষা ঋতুতে সেই বাঁশের বেঞ্চ নষ্ট হয়ে বিলীন হয়ে গেছে। ওরা অন্য কোনো অঞ্চলে চলে গিয়েছে। আসলে ওরা তো আমাদেরই মতো পরিবারের ছেলে। অনুশাসনের অভাবে, কাজকর্মের অভাবে, ওদের বাবা মার দূরদর্শিতার অভাবে ওরা অমন সমাজ বিরোধীর মতো হয়ে যাচ্ছিল। জানি না কোথায় তারা গিয়েছে, তারা আরো বড় কোনো কাজ করছে কিনা, সমাজ বিরোধিতা করছে কিনা। তবে আমাদের দেশে তো ছেলেদের কোনো জীবনের অর্থনৈতিক নিরাপত্তা নেই, ফলে কাজ নেই, নিরাপত্তা নেই, তাই তারা অকাজ করে, কুকাজ করে। বুঝতে পারছি, আজকে বুঝতে পারছি, অপরাধ ওদের নয়, অপরাধ আমাদের। তাই আমাদের অঞ্চল আমরাই নির্মল করেছি, আমাদের অঞ্চল আমরাই নিরাপদ করেছি, শান্তি আমরাই নিয়ে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যবস্থাপত্র আমাদের মুক্তি দিয়েছে। আমরা একটা প্রতিষেধকের রাস্তা পেয়েছিলাম আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বড় খুশি মন নিয়ে আইনজীবী বাড়ি ফিরে গেলেন। ভাবতে ভাবতে গেলেন, সত্যি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। নমস্কার, আজকে বিদায় নিচ্ছি। আপনাদের যদি এই কথাবার্তা ভালো লেগে থাকে, এই গল্প বা গল্প হলো সত্যি, তবে আমাকে সমর্থন করবেন,
লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তবেই আমি উপকৃত হব। আমি নতুন কথাবার্তা আনবার উদ্যম পাব, উৎসাহ পাব। আজকে বিদায়, শুভরাত্রি।